কথা বলবো না দেখো এর আগের দিন কি করেছিল পার্টস অফ স্পিচ না আজকে হবে নাউন মানে বিশেষ্য বিশেষ্য পদ। এখানে আরেকটা নাম আমরা বলতে পারবো সেটা হচ্ছে নামপদ। নাউন কথাটির বাংলা অর্থ কি? বিশেষ্য পদ বা নামপদ। আমরা বিশেষ্য পদ বা নামপদ বাংলাতে আমরা জানি নামপদ কাকে বলে? যে শব্দের দ্বারা পরে লিখবে যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা নামপদ বলি, তাই না? ঠিক ইংরেজিতে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বা কাছাকাছি বসে সম্পূর্ণরূপে মনোভাব প্রকাশ করার পর যদি সেই ওয়ার্ডটার দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলবো? নাম বলবো। এক কথা ইংরেজিতে যতগুলো নাম আছে সেই নামগুলোকে বলা হবে নাউন। এক কথায় নাম বোঝালে আমরা মনে করব নাউন। এটার ডেফিনেশন তাহলে আমরা কি লিখবো? সংজ্ঞা। ডেফিনেশন কথাটা হচ্ছে সংজ্ঞা। তাহলে দেখো এখানে ইংরেজিতে যে ওয়ার্ডটির দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তখন সেই ওয়ার্ডটিকে কি বলে? নাউন বা বিশেষ্য। পদ বা এটার আরো একটা নাম আমরা জানি নামপদ। বুঝে গেল? তাহলে এই যে নামপদ বা বিশেষ্য পদ যে রয়েছে এটার ডেফিনেশন সম্পর্কে আমরা জানলাম। এক কথায় ইংরেজিতে যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের দ্বারা বা যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে সেটা হতে পারে কোনো বস্তু, প্রাণী, জন্তু, জানোয়ার, যে কোনো। যদি কোনো নাম বোঝায় তাহলে আমাকে মনে করে নিতে হবে এটা একটা নাউন। এক কথায় মনে করো যে কলমটা ধরে আছি, এই কলমটা কি? নাউন, তাই না? তারপর এই ব্ল্যাকবোর্ড কি? নাউন। আমরা এখানে পড়াশোনা করছি, স্টুডেন্ট, তার মানে কি? নাউন। আমি এখানে দাঁড়িয়ে আছি, টিচার, এটা একটা নাম। এক কথায় কোনো কিছুর নাম বোঝালে সেটাকে আমরা নাউন বলবো। এবার এই নাউনের ক্লাসিফিকেশন যখন আমরা জানবো বা কাইন্ডস অফ নাউন, এই নাউনের ভাগ আগে শুনে নাও। যখন নাউনের ভাগ সম্পর্কে আমরা জানবো এই বিষয়ে কিন্তু অনেক মতামত আছে। আমাদেরকে বুঝতে হবে নাউনকে আমরা অনেক বইয়ে বা অনেক জায়গায় দেখেছি নাউনকে কি করা হয়? নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আবার অনেক জায়গায় আমরা দেখেছি নাউনকে তোমার হচ্ছে যে 5 ভাগে ভাগ করেছে। প্রপার নাউন, কমন নাউন, তারপর হচ্ছে কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়ালস নাউন, তাই না? এরকম অনেকগুলো ভাগ রয়েছে। অনেক জায়গায় আবার এরকম ভাগ দেখেছি আমরা যে নাউনকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার মনে করো যে একটা হচ্ছে তোমার যে নাউনের সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে যে কাউন্টেবল, আনকাউন্টেবল জানলাম। এই ক্ষেত্রে এক এক জায়গায় একই রকম নাউনকে আমরা পেয়েছি। আসলে নাউনকে কিন্তু দুই রকমভাবে ভাগ করা হয়। নাউনকে যদি আমরা ভাগ করি তাহলে কয় রকমভাবে ভাগ করব? দুই রকমভাবে নাউনকে ভাগ করা হয়। মানে দুই ভাগে ভাগ করা হয় নয়, কিন্তু আমি কি বলতে চাইছি কথাটা বুঝতে পারছ? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে নাউনকে দুই রকমভাবে ভাগ করা হবে। বুঝে গেল? কয় রকমভাবে ভাগ করা হবে নাউনকে? আমি যদি এটা নাউন লিখি, নাউনকে আমরা দুই রকমভাবে বিভক্ত করতে পারবো, মানে দুই রকমভাবে নাউনের ভাগ হয়। যেরকম আমরা মনে করো যে এখানে ভাদ্রেল আছে, আমরা ভাদ্রেলে দুই দিক থেকে আসতে পারবো। একটা ছত্রহাটের দিক থেকেও ভাদ্রেলে আসতে পারবো, একটা দিকের দিক থেকেও আসতে পারবো কিনা। ঠিক একই রকমভাবে নাউনকে যখন আমরা ভাগ করব, নাউনকে আমরা দুই রকমভাবে ভাগ করতে পারবো। একটা হচ্ছে কি? কাউন্ট অনুযায়ী, কাউন্ট, COUNT, কাউন্ট বা গণনা অনুযায়ী, গণনা অনুযায়ী। বুঝে গেল? আর একটা হচ্ছে অবস্থার উপর নির্ভর করে, অবস্থার
উপর নির্ভর করে। কথাটা বোঝাতে পারলাম? কাউন্ট মানে গণনা অনুযায়ী আমরা নাউনকে ভাগ করতে পারবো। আর কোন দিক থেকে ভাগ করতে পারবো? অবস্থার উপর নির্ভর করে। আমাদের এই পৃথিবীতে যতগুলো নাউন রয়েছে এই নাউনগুলোকে আমরা দুই রকম ভাবে বিভক্ত করতে পারবো। কি? কাউন্ট বা গণনা অনুযায়ী, আর 2 নম্বর হচ্ছে অবস্থার উপর নির্ভর করে। এই যে কাউন্ট বা গণনা অনুযায়ী, এটা সম্পর্কে আমি একটু পরে আসছি। আমরা আগে যেটা জানবো সেটা হচ্ছে অবস্থার উপর নির্ভর করে। এই যে অবস্থার উপর নির্ভর করে যে নাউনকে যে ভাগ করা হয়, অবস্থার উপর নির্ভর করে নাউনকে 2 ভাগে ভাগ করা হবে। বুঝা গেল? একটা হচ্ছে কংক্রিট, কংক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনের আমরা যখন ক্লাসিফিকেশন করলাম বা ডিভাইড করলাম, যখন আমরা কাইন্ডস অফ নাউন করব তখন আমরা কি লিখলাম এখানে? যে নাউনকে আমরা 2 রকম ফের বা ভেদে আমরা ভাগ করতে পারবো। একটা ভাগ কি অনুযায়ী ভাগ করতে পারবো? কাউন্ট ও গণনা অনুযায়ী। আর একটা ভাগ আমরা করতে পারবো অবস্থার উপর নির্ভর করে। তো এই কাউন্ট অনুযায়ী বা গণনা অনুযায়ী নাউনকে 2 ভাগে ভাগ করা যায়। আমরা জানি একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। এই ভাগটা খুব সোজা, কিন্তু সব থেকে বেশি সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই অবস্থার উপর নির্ভর করে যে ভাগটা। এই অবস্থার উপর নির্ভর করে ভাগকে আমরা একটাকে কি বললাম? কংক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এই কংক্রিট নাউনটাকে আবার 4 ভাগে ভাগ করা হবে। যে নাউনটা আমরা সবাই জানি। বুঝা গেল? এই যে কংক্রিট, এই কংক্রিট নাউনের মধ্যে আমরা পেলাম কি? 1 নম্বরে পাবো প্রপার। এখন চেনা লাগছে নাউনটা, তাই না? প্রপার নাউন। কমন নাউন, কালেক্টিভ, আর একটা হচ্ছে মেটেরিয়াল। বুঝতে পারলাম? এই অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু কোনো ভাগ নেই, কিন্তু এই কংক্রিট যে নাউন বললাম, এই কংক্রিট নাউনের কিন্তু কটা ভাগ জানলাম আমরা? 4টা। তাহলে প্রপার নাউন কোন নাউনের মধ্যে পড়ে? কংক্রিটের মধ্যে পড়ে। কমন নাউনও কংক্রিট নাউনের মধ্যে পড়ে। কালেক্টিভ নাউনও কংক্রিট নাউনের মধ্যে পড়ে, এবং মেটেরিয়ালস নাউনও কংক্রিট নাউনের মধ্যে পড়ে। বুঝা গেল? তাহলে নাউনকে আমরা কয় রকম ভাবে ভাগ করলাম? 2 রকম ভাবে ভাগ করতে পারি আমরা নাউনকে। একটা হচ্ছে অবস্থার উপর নির্ভর করে। অবস্থার উপর নির্ভর করে নাউনকে আমরা কটা ভাগে ভাগ করলাম? 2টো ভাগে। একটা ভাগের নাম আমি দিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আর আরেকটা ভাগের নাম আমি দিলাম কি? কংক্রিট নাউন। এই কংক্রিট নাউনকে আমরা কটা ভাগে ভাগ করলাম? 4টে ভাগে। কি কি? প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল। বুঝা গেল? এবার এই যে অবস্থার উপর নির্ভর করে যে আমরা নাউনকে 2 রকম ভাবে ভাগ করলাম, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউনের মধ্যে কারা কারা থাকলো তাহলে? প্রপার। এই প্রপার এই নাউনগুলো সম্পর্কে আমাদেরকে এখন জানতে হবে, তাই না? 1 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি তাহলে? প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। এই প্রপার কথাটার অর্থ হচ্ছে বিখ্যাত কিছু। এই প্রপার নাউনের আরেকটা নাম আছে, আমি বলে দিই, একটু শুনে নাও। এই প্রপার নাউনের আরেকটা নাম আছে ক্যাপিটাল লেটার নাউন, আমরা বলতে পারবো। বুঝা গেল? এই প্রপার নাউনের আরেক নাম তাহলে কি আমরা জানলাম? ক্যাপিটাল লেটার নাউন। এক কথায় পৃথিবীতে যে নাউনগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, যদি আমি এই নাউনগুলোতে ক্যাপিটাল লেটার ব্যবহার না করি তাহলে নাউনগুলো ভুল হয়ে যায়। এই সব নাউনগুলোকে আমরা কি বলি? ক্যাপিটাল লেটার নাউন বা প্রপার নাউন বলি। এক কথা প্রপার কথাটার অর্থ হচ্ছে বিখ্যাত কিছু। তাহলে আমরা এটার ডেফিনেশন বা সংজ্ঞাটা এরকম লিখতে পারবো। দেখো, যে নাউনগুলি, দেখে নাও সংজ্ঞাগুলো সুবিধা হবে। যে নাউনগুলি
যে নাউনগুলি বড় হাতের অক্ষর বা লেটার দিয়ে কি হয়, শুরু হয়। যে নাউনগুলি বড় হাতের অক্ষর বা লেটার দিয়ে শুরু হয় এবং পৃথিবীতে একটি আছে, এই রকম বোঝায় এবং পার্টিকুলারলি এক কথা নির্দিষ্ট করে কাউকে এবং কোনো কিছুকে কি করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, তখন সেই নাউনগুলিকে কি বলে, প্রপার নাউন। বুঝা গেল? তাহলে কি বললাম, আমরা কংক্রিট অনুযায়ী নাউনকে আমরা ভাগে ভাগ করলাম এখানে 4 ভাগে। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়ালস নাউন। তার মধ্যে আমরা প্রপার নাউন সম্পর্কে জানলাম। প্রপার কথাটার অর্থ হচ্ছে কি, এখানে প্রপার মানে আমাকে মনে করে নিতে হবে পার্টিকুলারলি কাউকে নির্দিষ্ট করে বলছে, তাই না? তো নির্দিষ্ট করে যখন আমি এখানে লিখেছি যে নাউনগুলি বড় হাতের অক্ষর বা লেটার দিয়ে শুরু হয় এবং পৃথিবীতে একটাই আছে এরকম বোঝায়, তখন তাকে আমরা কি বলবো, প্রপার নাউন বা ক্যাপিটাল লেটার নাউন। এই যে নাউনগুলো, এই যে ডেফিনেশনটা আমি লিখলাম, এটার এক্সাম্পলগুলো যদি আমরা দেখি তাহলে এরকম হবে। আমি যদি লিখি তাজমহল, তারপর যদি লিখি রবীন্দ্রনাথ, কোরআন, তাহলে যে তাজমহল, রবীন্দ্রনাথ, কোরআন, এই যে আমি নামগুলো লিখলাম, এই নামগুলো সবগুলো কি বড় হাতের উপর দিয়ে শুরু হয়েছে এবং পৃথিবীতে একটাই আছে এরকম বোঝাচ্ছে। তাই জন্য এই নামগুলোকে আমরা কি ধরনের নাম বলবো, প্রপার নাউন বা ক্যাপিটাল লেটার নাউন। বুঝা গেল? এবং নির্দিষ্ট করে যদি কোনো কিছুকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি মনে করবো, এগুলোকে প্রপার নাউন বলবো। বুঝা গেল? আমরা যখন এই নাউনগুলো শিখবো না, তখন এই নামগুলোর, এই নাউনের নামগুলোর উপর ধ্যান রাখতে হবে যে প্রপার। বুঝা গেল? প্রপার কথাটা অর্থ হচ্ছে পার্টিকুলারলি, নির্দিষ্ট করে। এবার আমরা চলে আসবো, তাহলে এটা হলো, এটা হয়েছে। মিশাবো। এবার আমরা চলে আসবো প্রপার নাউন সম্পর্কে আমাদের ধারণা হলো কমপ্লিট। বুঝতে পেরেছি? ঠিক আছে। এবার আমরা চলে যাব কোথায়, এবার আমরা জানবো কমন নাউন সম্পর্কে, তাই না? কমন, এই কমন কথাটার অর্থ কি? এই কমনটাকে দিকে আমি যদি দেখি তাহলে কি পাবো? কমন কথাটার অর্থ হচ্ছে সাধারণ, নির্দিষ্ট করে নয়। সাধারণভাবে যদি কোনো বস্তু, প্রাণী এবং কোনো জিনিসের নাম বোঝায় এবং এই নাউনগুলোর প্রথম অক্ষরটা ছোট হাতের বা স্মল লেটার দিয়ে লিখলেও কোনো ভুল হয় না, তখন সেই সব নাউনগুলোকে আমরা কি নাম বলবো? কমন নাউন বলবো। বুঝা গেল? আমি আবার বলছি, কমন নাউন, কমন নাউনের মধ্যেই দেখো, একে খুব ভালো করে লক্ষ্য করে জায়গাটা, এই দেখো এদিকে, কমনটা কি? কমন নাউন মানে কমনের মধ্যে, কমন কথাটার অর্থ আমরা কি জানি? সাধারণভাবে। পৃথিবীতে যতগুলো নাম আছে সেই নামগুলোকে যদি সাধারণভাবে বোঝায় এবং নির্দিষ্ট করে যদি না বোঝায় এবং পৃথিবীতে অনেকগুলো আছে এরকম বোঝায়, তারপরেও যদি বড় হাতের উপর দিয়ে না শুরু হয়ে ছোট হাতের লেটার দিয়ে শুরু করেও যদি আমরা নামগুলোকে লিখি আর সেটাও যদি ভুল না হয়, তাহলে সেই সব নামগুলোকে আমরা কি বলবো? কমন নাউন বলবো। বুঝা গেল? বা স্মল লেটার নাম বলতে পারবো। তাহলে এই কমন নাউনের আরেকটা নাম কি? স্মল লেটার নাম। তাহলে আমরা 2 নম্বর জানবো কি নাউন সম্পর্কে? কমন। কমন নাউন কাকে বলে তাহলে লিখবো আমরা।
যখন কোনো নাউনের দ্বারা সাধারণভাবে কিভাবে সাধারণভাবে কোনো বস্তু প্রাণী বা জিনিসের নাম বোঝায় তখন সেই নাউনগুলিকে কমন নাউন বলে। বুঝা গেল? তাহলে কমন নাউনের আরেকটা নাম আমরা কি পেলাম? কমন নাউনের আরেকটা নাম কি পেলাম? স্মল লেটার নাউন। কারণ এই কমন নাউনের ক্ষেত্রে তুমি যদি স্মল লেটার বা ছোট হাতের অক্ষর ব্যবহার করো তাহলে ভুল নয়। বুঝা গেল? বা ভুল হয় না, যে অনেক সময় অনেক নামগুলোকে দেখি না যে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, তাহলে সেগুলোকে আমরা কি ধরনের নাম বলবো? কমন নাম বলবো। সাধারণভাবে যদি তুমি কিছুকে বোঝা, তাই তো? মনে করো ক্যাট, বুক, আউল, পেন, এগুলো কি? এগুলো সব এক একটা কমন নাউন। বোঝা গেল? তাহলে এই নামগুলো সম্পর্কে আমরা যখন জানবো তখন এই নামগুলোর দিকে আমরা ভালো করে লক্ষ্য করবো। এখানে যেরকম প্রপার পার্টিকুলারলি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কমন মানে সাধারণ। হয়ে যায় এটুকু মিশাবো এটা। এবার আমরা তাহলে চলে আসবো কোথায়? কালেকটিভ নাউন। এই কালেকটিভ কথাটার অর্থ হচ্ছে কালেক্ট। কালেক্ট মানে কি? সংগ্রহ করা, একত্রিত করা বা সমষ্টি, এরকমগুলোকে আমরা কালেকটিভ বলি। সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে কালেকটিভ কথাটার অর্থ কি। কালেকটিভ কথাটার অর্থই হচ্ছে কালেক্ট করা, জড়ো করা, একত্রিত, সমষ্টি বা দল, গুচ্ছ, বান্ডিল। আমাকে সংজ্ঞাটা এরকম লিখবো আমরা যে ইংরেজিতে যে নাউনের মাধ্যমে দল, গুচ্ছ, বান্ডিল, থোকা ইত্যাদিকে নির্দেশ করে, তখন সেই সব নাউনগুলোকে আমরা কি নাম বলবো? কালেকটিভ নাউন বলবো। আমি আবারও বলছি, ভালো করে শুনে নাও আগে, তারপরে লিখবে। কালেকটিভ নাউন আমরা কোনগুলোকে বলবো? যে নাউনগুলো যে নাউনের দ্বারা দল, গুচ্ছ, বান্ডিল, থোকা ইত্যাদিকে নির্দেশ করবে, ইত্যাদি নাউনকে বোঝাবে, তখন সেই সব নাউনগুলোকে আমরা কি বলবো? মনে করবো কালেকটিভ নাউন। বুঝা গেল? তাহলে কালেকটিভ কথাটার অর্থ কি আমরা জানলাম। এই কালেকটিভ আর কালেকটিভ নাউনের আরেকটা নাম আছে গ্রুপ নাউন। বুঝা গেল? তাহলে প্রপার নাউনের আরেক নাম আমরা কি জেনেছিলাম? ক্যাপিটাল লেটার নাউন। তারপর কমন এর স্মল লেটার নাউন জানলাম আমরা। এবার কালেকটিভ নাউনের আরেকটা নাম আমি কি বললাম? গ্রুপ নাউন। গ্রুপ মানে আমরা বুঝতেই পারছি দল, গুচ্ছ, বান্ডিল, থোকা, এক কথায় কোনো কিছুর সমষ্টিকে বোঝাবে। এই ধরনের নাউনগুলোকে আমরা বলবো কালেকটিভ। তাহলে প্রপার হলো, কমন হলো, এবার আমরা জানবো কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের ডেফিনিশনটা এরকম হবে, সংজ্ঞাটা দেখো। যখন কোনো নাউনের মাধ্যমে কি বোঝাবে? দল, গুচ্ছ, বান্ডিল, থোকা, এক কথায় কোনো কিছুর কি বোঝাবে? সমষ্টি। কোনো কিছুর সমষ্টিকে বোঝায়, তখন সেই নাউনটিকে আমরা কি বলবো? তখন সেই নাউনটিকে আমরা
কালেকটিভ, বা গ্রুপ নাউন বলি, তাই না? বোঝা গেল? তাহলে কালেকটিভ নাউন আমরা কাকে বলবো? যখন কোনো নাউনের মাধ্যমে দল, গুচ্ছ, বান্ডিল, থোকা, এক কথায় কোনো কিছুর সমষ্টিকে বোঝাবে, তখন সেই নাউনটিকে আমরা কালেকটিভ নাউন বলবো। এরকম অনেকগুলো আমরা নাউন পূর্বে শিখেছি। এমন কিছু কিছু নাউন আছে যে নাউনটা পড়লে আমার মনে হবে কোনো কিছুর সমষ্টি বা কোনো কিছুর একত্রিত যোগফল, তাই না? বা একত্রিত কোনো কিছুকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে যেরকম মনে করো ক্লাস, ঠিক বলেছো। তারপর টিম, তারপর মনে করো আর্মি, তাই না? এই যে ওয়ার্ডগুলো আমি লিখলাম, এই ওয়ার্ডগুলো কিন্তু একটা ব্যক্তিকে বোঝাচ্ছে না, এগুলো কতগুলো ব্যক্তি বা কোনো কিছুর সমষ্টিকে বোঝাচ্ছে। তারপর মনে করো যে বাঞ্চ, বান্ডিল, বুঝা গেল? তাহলে কালেকটিভ নাউন কাকে বলবো আমরা? না, ইংরেজিতে যখন কোনো নাউনের মাধ্যমে বা দ্বারা কোনো কিছুর দল, গুচ্ছ, বান্ডিল, থোকা, এক কথায় কোনো কিছুর সমষ্টিকে বোঝাবে, তখন তাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। যেরকম আমি এখানে বললাম ক্লাস, বাঞ্চ, টিম, বান্ডিল, আর্মি, এগুলো দেখো কোনো না কোনো কিছুর কি সমষ্টি বা যোগফল। ক্লাস যখন বলছি তখন মানে কি অনেকগুলো ছাত্রছাত্রীর একটা ক্লাস, তাই না? একটা শ্রেণীকে বোঝাচ্ছে। টিম মানে একটা দল, অনেক লোকের একটা জমায়েত, টিম তৈরি হয়েছে কোনো কিছু। আর্মি, এই আর্মি বলতে এখানে আর্মি বলতে এখানে কি মনে করবো? যে আর্মি বলতে কি থাকে? আর্মির মধ্যে কি থাকে? সৈনিক থাকে। তো সৈনিকগুলোকে কি বলবো আমরা? সোলজার বলবো না? তো এই আর্মি, এখানে অনেকগুলো সোলজার একত্রিত হয়ে কি তৈরি করে? আর্মি তৈরি করে। অনেকগুলো ডাক্তারের একত্রিত সমষ্টিকে কি বলি আমরা? ডক্টরস টিম বলি, তাই না? অনেকগুলো স্টুডেন্ট একত্রিত কি বলি? একটা ক্লাস বা শ্রেণী বলি। বাঞ্চ, অনেকগুলো ফুলের একত্রিত বোঝা করলে সেটা কি হবে? বাঞ্চ হবে। বান্ডিল, অনেকগুলো টাকাকে এক জায়গায় যখন গচ্ছিত করবো তখন সেটা কি হয়ে যাবে? বান্ডিল হয়ে যাবে। তাহলে কালেকটিভ নাউন আমরা বুঝতে পেরেছি, বোঝা গেছে? তুমি বুঝতে পেরেছো? কালেকটিভ নাউন, আমি আবার বলছি, যখন কোনো নাউনের দ্বারা দল, গুচ্ছ, বান্ডিল, থোকা, এক কথায় যে কোনো পৃথিবীতে যা জিনিস আছে সেই সব জিনিসগুলোর যদি সমষ্টি বোঝায় বা একত্রিত কোনো সমষ্টির যোগফলকে নির্দেশ করে, তখন সেই নামটাকে আমরা কি ধরনের নাম বলবো? কালেকটিভ নাম বলবো। বুঝা গেল? এইটুকু হয়েছে, মিশাবো। এবার আমরা চলে যাব ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস নাউন। এই ম্যাটেরিয়ালস মানে কি? ম্যাটেরিয়ালস মানে হচ্ছে পদার্থ। ম্যাটেরিয়ালসের বাংলা অর্থ আমার পদার্থ। এক কথা নাউনের ভাগগুলোর দিকে যদি আমি ভালো করে তাকাই তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এটা কোন নাউনগুলো হবে, কোনটা হবে, তাই না? তো এই ম্যাটেরিয়ালস নাউনের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে ম্যাটেরিয়ালস কথার অর্থ আমরা তাহলে কি জানলাম? পদার্থ। পৃথিবীতে যতগুলো জড় পদার্থ আছে, প্রাণহীন যেগুলো রয়েছে, সবগুলোই এই ম্যাটেরিয়ালস নাউনের মধ্যে পড়ে। বুঝা গেল? এবার এটার যদি আমি ডেফিনিশন তথা সংজ্ঞা লিখি তাহলে এরকম হবে, যে নাউনের দ্বারা, যে নাউন এর দ্বারা, এই দরজাটা খুলে দে, যে নাউনের দ্বারা কোনো পদার্থকে কি করে? নির্দেশ করে বা বোঝায়, তখন সেই নাউনকে আমরা কি বলবো? সেই নাউনকে আমরা
মেটেরিয়ালস নাউন বলবো, তাই না? বুঝা গেল? তাহলে মেটেরিয়ালস কথাটার অর্থ কি পেলাম আমরা? পদার্থ। তাহলে জল এটা কি? পদার্থ। মাটি কি? এটা পদার্থ। তারপর কাঠ কি? একটা পদার্থ। অয়েল তেল এটা কি? পদার্থ। সয়েল মাটি এটা কি? এগুলো এক একটা করে পদার্থ। এক কথায় ইংরেজিতে যে ওয়ার্ডটার দ্বারা কোনো কিছু বা কোনো পদার্থের নাম বোঝাবে, গোল্ড, আয়রন, তোমার হচ্ছে সিলভার, এগুলো সবগুলোই কার মধ্যে পড়ে? মেটেরিয়ালস বা এই মেটেরিয়ালস নাউনের মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে মেটেরিয়ালস নাউনটা যদি রয়েছে, তাহলে আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে কি দেখবো? গোল্ড, তাই না? ওয়াটার, অয়েল, তারপর মনে করো উড, এগুলো কি? এগুলো সবগুলো এক একটা মেটেরিয়াল নাউন, পদার্থকে বোঝাচ্ছে। তারপর যদি বলি স্যান্ড, সয়েল মাটি, এগুলো প্রত্যেকটা কি? এক একটা পদার্থকে বোঝাচ্ছে, জড় পদার্থকে, তাই না? তাহলে এগুলো সবগুলোই কার মধ্যে পড়ছে? মেটেরিয়ালস এর মধ্যে। তাহলে নাউনকে আমরা দুই রকম ভাবে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অবস্থার উপর নির্ভর করে, আর একটা হচ্ছে কাউন্টিং অনুযায়ী। কিন্তু এখন আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কার ভাগ জানলাম? এটা আমরা অবস্থার উপর নির্ভর করে আমরা নাউনকে দুটো ভাগে ভাগ করলাম। একটা কি? কংক্রিট, আর একটা হচ্ছে একটাকে কি? একটা অ্যাবস্ট্রাক্ট, তাই না? তাহলে কংক্রিট সম্পর্কে আমরা জানলাম। কংক্রিট একটা বললাম, আর একটা কি বলেছিলাম? অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নামকে আমরা কত ভাগে ভাগ করলাম? দুটো, চারটে ভাগে ভাগ করলাম। একটা বললাম প্রপার, একটাকে বললাম কমন, একটাকে বললাম কালেক্টিভ, একটাকে বললাম মেটেরিয়াল। এবার যে অ্যাবস্ট্রাক্ট, এটা কিন্তু আমি ভাগ বলিনি, তাই না? এটা কিন্তু ভাগও করা যায় না। এটা হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আছে না, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমাকে অ্যাবস্ট্রাক্ট এবং এই কংক্রিট নাউন সম্পর্কে আমাকে জানতে হবে। আমরা কোন নাউনগুলোকে কংক্রিট বলবো এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আমি কোনগুলোকে বলবো, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। আমি প্রপার নাউন সম্পর্কে বুঝলাম, কমন নাউন সম্পর্কে বুঝলাম, তাই না? তারপর কালেক্টিভ সম্পর্কে বুঝলাম, মেটেরিয়াল সম্পর্কে বুঝলাম। কিন্তু এখানে আমাকে মাথায় রাখতে হবে যে কংক্রিট নাউন আমরা কাকে বলবো? পৃথিবীতে যতগুলো নাউন আছে, যেসব নাউনগুলোকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি, সেই সব নাউনগুলোকে আমরা কংক্রিট নাউন বলবো। কথাটা বোঝাতে পারলাম? আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমি যেরকম মনে করো যে সাউন্ড শুনতে পাচ্ছি, তাহলে এটা কি? কোন নাউনের মধ্যে পড়বে? এটা কংক্রিটের মধ্যে পড়বে না? এক কথায় মনে করো যে আমাকে তাপ লাগছে, হিট, তাহলে এটা কি? এক কথায় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে যেসব নাউনগুলোকে তুমি অনুভব করতে পারবে বা বোঝা যাবে, সেই সব নাউনগুলোকে আমরা কি বলবো? কংক্রিট নাউন বলবো। আর যে নাউনগুলোকে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা স্পর্শ বা বুঝতে পারি না, অনুভব করি, সেই সব নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। কথাটা বোঝাতে পারলাম? আমি যদি বলি অনেস্টি, সততা, অনেস্টি মানে সততা। তারপর মনে করো যে স্যাড, সরি, হ্যাপি, এই যে অনেস্টি লিখলাম। তারপর মনে করো যে লভ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই না?
গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ সব থেকে। যাই হোক দেখো, তাহলে কি বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কোনগুলোকে বলবো? যে নাউনগুলো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের গ্রাহ্য নয়, যেগুলো আমরা এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রাহ্য করতে পারি না বা বুঝতে পারি না, সেই সব নাউনগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যে নাউনগুলোকে আমরা এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলোর মাধ্যমে গ্রাহ্য করব, বুঝতে পারবো, অনুভব করব, সেই সব নাউনগুলোকে কি বলা হবে? কি বলা হবে? কংক্রিট নাউন। বুঝা গেল? তাহলে প্রপার নাউনগুলো সবগুলো কার মধ্যে পড়ে? কংক্রিট। সব কমন নাউন কংক্রিট, সব কালেকটিভ নাউন কংক্রিট, সব মেটেরিয়ালস নাউন কংক্রিট। একমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যে নাউনগুলোকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রাহ্য করতে পারি না, সেই সব নাউনগুলোকে, যেরকম আমি মনে করো যে অনেস্টি, সততা, সততাকে আমরা মনে করো যে এখানে যেতে যেতে আমার পাঁচটা পড়ে গেছে, সেটা তুমি মানে আবার আমাকে তুলে দিলে, তাহলে এটা কি? এটা কিন্তু সততা, অনেস্টি, তোমার সততা তুমি দেখালে, কিন্তু এটা আসলে কি নয়? এটা আসলে কংক্রিট নাউন নয়। এটা আমাকে কি বলতে হবে? কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা নিয়ে আসলো। সততাটা আমরা হয়তো অনুভব করতে পারি, কিন্তু আমরা স্পর্শ করতে পারি না। এক কথা, তোমাকে স্পর্শ করতে হবে, শুকতে হবে, অনুভব করতে হবে, তাহলে তুমি যদি বুঝতে পারো, সেইগুলোকে বলা হবে কংক্রিট নাউন। আর যদি এগুলো না হয়, তাহলে সেগুলো কি? অনেস্টি। অনেস্টিকে আমরা দেখতে পাই, গন্ধ পাই, অনেস্টির গন্ধ পাই, পাওয়া যায়? যায় না। তারপর মনে হচ্ছে যে খাই, এটাকে খাওয়া যায়, টেস্ট নেওয়া যায়? যায় না। তাহলে এগুলো কি নয়? এগুলো কংক্রিট নাউন নয়। এগুলো কি ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? তারপর হচ্ছে ভালোবাসা। মনে করো এটা সবার তোমাদের আগে দরকার রয়েছে। ভালোবাসাটাকে আমরা কি কি বলবো? এটাকে আমরা কংক্রিট বলতে পারবো না। এটা আমরা মনে করি যে এটা মনে হয় আমাদের স্পর্শ দেয়, আনন্দ দেয়, এই দেয়, ওই দেয়, বহু কিছু দেয়, কিন্তু এটা কিন্তু আসলে কিছুই দেয় না। কথাটা বোঝা গেল? এই ধরনের যে অনুভূতিগুলো আছে, যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে শ্রুতি গ্রাহ্য নয়, সেই সব নাউনগুলোকে আমরা কি ধরনের নাউন বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। বোঝা গেল? তারপর মনে করো যে হুররে। হুররে, আমরা হয়তো কোনো খেলাতে জিতে গেলাম, তারপরে একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, তো এটা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমরা বুঝতে পারি না। তাহলে এই যে স্যাড, এগুলো কি? এগুলো এক একটা অনুভূতি, যেগুলো অনুভূতি করা যাবে, যেগুলো অনুভূতি হয়, অনুভব হয় না। আমি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সেগুলোকে অনুভূতি মানে বুঝতে পারি না, গ্রাহ্য হয় না, সেগুলোকে আমরা কি ধরনের নাম বলবো? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাম বলবো। বুঝে গেল? এবার এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন যে আমরা দেখলাম, এই ক্ষেত্রে আমাদের অনেক, এবার এখানে একটা জিনিস জানা দরকার রয়েছে। তাহলে যতগুলো পদার্থ রয়েছে সবগুলোই কার মধ্যে পড়ছে? এই যে একটা কংক্রিট, তো যে পঞ্চ ইন্দ্রিয় হলে সেগুলো কংক্রিট নাউনের মধ্যে পড়বে, আর পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যদি চলে যায় যেগুলো, সেগুলো কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। এটুকু বুঝে গেছে? এবার মনে করো প্রপার। প্রপার নাউন আমি কোনগুলোকে বললাম? প্রপার নাউনের আরেকটা নাম আমি দিলাম ক্যাপিটাল লেটার নাউন, তাই না? তারপর কমন নাউনের আরেকটা নাম আমি দিলাম স্মল লেটার নাউন। কালেকটিভের আরেকটা নাম আমি দিলাম গ্রুপ নাউন। মেটেরিয়ালস নাউনের আমি একটা নাম দিলাম কি? ম্যাস নাউন বলতে পারো এটাকে। ম্যাস। তো প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়ালস, এই চার ধরনের যে নাউন রয়েছে, এই প্রত্যেকটা নাউন তাহলে কার ভাগের মধ্যে পড়লো? কংক্রিট নাউনের মধ্যে পড়লো। নাউন কিন্তু হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিটের চারটে ভাগ, একটা ভাগের নাম প্রপার, একটা ভাগের নাম কমন, একটা ভাগের নাম কালেকটিভ, একটা ভাগের নাম মেটেরিয়াল। এখানে একটা জিনিস বোঝার মতো আছে তোমাদের, সেটা হচ্ছে যে প্রপার আছে না, প্রপারের সঙ্গে কমনের একটা মিল আছে। প্রপারের সঙ্গে কার মিল আছে? কমনের। কমনের সঙ্গে কার মিল আছে? কালেকটিভ। এই জায়গাটা একটু বুঝে নাও যে কেন মিল আছে। মানে এই প্রপারটা তৈরি হয় কোথা থেকে? কালেকটিভ থেকে কমন আসে। মানে এই কালেকটিভের মধ্যে কমন ঢুকে আছে, এই কমনের মধ্যে আবার প্রপার ঢুকে আছে। তার মানে কি সংজ্ঞাটা কি বলেছিলাম? দল, গুচ্ছ, বান্ডিল, থোকা, সমষ্টি, এগুলোকে কি বলবো আমরা? গ্রুপ, গ্যাং, বান্ডিল, বাঞ্চ, এগুলো ক্যাটর, এগুলোকে আমরা কি বলবো? কালেকটিভ। এবার আমি যদি এখানে বলি ক্লাস, তাই না? ক্লাসটা কি নাউন?
কালেকটিভ নাউন, তাই না? এই ক্লাসের মধ্যে কি অনেক স্টুডেন্টস রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, বয় গার্লস রয়েছে কিনা? তাহলে ক্লাসের মধ্যে কারা কারা আছেন? ক্লাস কি নিয়ে হয়? বয় অ্যান্ড গার্ল। এই যে বয় এবং গার্ল গুলো আছে, এদের আলাদা আলাদা নির্দিষ্ট নাম আছে তো? তাহলে বয় এবং গার্লটা কি কমন নাম? ক্লাসটা কি নাম ছিল? কালেকটিভ। এই ক্লাস এক কথা এই জায়গাটা বোঝার চেষ্টা করো একটু, আমি যেটা বলতে চাইছি। এই যে ক্লাসটা হলো, এটা যদি আমার কালেকটিভ নাউন হয়, তোমাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা কালেকটিভ নাউনের মধ্যে কিন্তু কমন নাউন থাকে, কারণ কমন নাউন দিয়েই কিন্তু কালেকটিভ নাউন তৈরি হয়। কথাটা বোঝাতে পারলাম? কমন নাউনের সমষ্টি হয়ে কি হয়? কালেকটিভ হয়। ওই জন্য দেখো ক্লাসটা যখন বললাম, ক্লাসের মধ্যে কে কে থাকে? এই ক্লাসের মধ্যে কে কে আছে? বয় গার্লস আছে। তাহলে এই বয় এবং গার্লস গুলো কি কমন নাউন। এবার এই বয়টা যদি আমি এখানে অনুপ লিখি, তাহলে অনুপটা কি হয়ে গেল এখানে? প্রপার নাউন। তাহলে কোনো একজনের এখানে ক্লাসের মধ্যে টোটাল একজনকে আমি বেছে নিলাম, তার মানে এটা সে কি হয়ে গেল? প্রপার নাউন হয়ে গেল। বুঝা গেল? তাহলে কোনো কালেকটিভ নাউন থেকে কিভাবে প্রপার নাউনে আসা গেল, বুঝা গেল? এবার মনে করো যে এখানে মনে করো যে গ্যাং আছে, গ্যাং। গ্যাং যখন আমরা বলবো গ্যাং, গ্যাং মানে বোঝো তো? এই যে গ্যাং, এই গ্যাং এর মধ্যে কে থাকে? রোবার্স থাকে, ডাকাত বা থিপ, পুলিশ, চোর থাকে। এই যে থিপ, চোর, চোরদের দল। তাহলে এখানে চোর আছে, তার মানে চোরটা কি কমন নাউন। এই কমন নাউনের একত্রিত দল হয়ে কি তৈরি হয়েছে? কালেকটিভ গ্যাং তৈরি হয়েছে। এবার এই থিপের একটা নাম আছে তো, কেচর। এখানে একজনের নাম মনে করো রাখু। তাহলে এই রাখুটা হচ্ছে চোর, তাই না? আর গ্যাং হচ্ছে তাহলে কালেকটিভ। তাহলে কিভাবে আমরা, শুনে নাও আগে, কালেকটিভ থেকে কিভাবে আমরা কমনে আসলাম, কমন থেকে কিভাবে আমরা প্রপারে আসলাম, বোঝা গেল? তাহলে এই রাখুকে কি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না? রাখুকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কিনা? তাহলে এটা হচ্ছে আমার কি? প্রপার নাউন। অনুপ আমার কি? প্রপার নাউন। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এখানে মনে করি যে আর্মি, এটা কি নাউন? কালেকটিভ নাউন। এই আর্মির সঙ্গে আর্মিতে কে থাকে? সোলজার। গুড। এই যে সোলজার আমি লিখলাম, এই সোলজারের মধ্যে যে আর্মির মধ্যে কে থাকে? তাহলে সোলজার থাকছে। এই সোলজারের মধ্যে কেউ একজন, একটা সোলজারের নাম কি? ঋষিকেশ। তাহলে ঋষিকেশ হচ্ছে আমার প্রপার নাউন। বুঝা গেল? তাহলে এই জায়গাটা তিনটে বুঝে নাও, প্রত্যেকটা কালেকটিভের সঙ্গে কমনের সম্পর্ক আছে, মানে কালেকটিভ থেকে আমরা কমনে আসতে পারবো, আবার এই কমন থেকে আমরা কোথায় আসতে পারবো? প্রপারে। বুঝাতে পারলাম জিনিসটা? ক্লাস ছিল, গ্যাং ছিল, আর্মি ছিল। আমি যদি এখানে বাঞ্চ লিখি, বাঞ্চ, বাঞ্চ, বাঞ্চ মানে কি? গুচ্ছ বা থোকা। এই বাঞ্চ, এটা কি আমার গ্রুপ নাউনের মধ্যে? হ্যাঁ, গ্রুপ নাউনের মধ্যে পড়ছে, কালেকটিভ নাউন। তার মানে এই বাঞ্চ যদি আমার ফ্লাওয়ারের হয়, তাহলে ফ্লাওয়ার কি? কমন নাউন। বাঞ্চ কি ছিল? বাঞ্চ কি ছিল? কালেকটিভ। ফ্লাওয়ার হলো। আমি যদি এখানে রোজ লিখি, কথাটা বোঝা গেল? আমাকে মাথায় রাখতে হবে, দ্য প্রপার নাউন অলওয়েজ স্টার্টিং দ্য ক্যাপিটাল লেটার। বুঝা গেল? মানে সবসময় আমাকে মাথায় রাখতে হবে যে প্রপার নাউনগুলো কি হয়, সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। কথাটা বোঝা গেল? এবার এই জায়গাতে আমাদের মোটামুটি মেটেরিয়ালস সম্পর্কে আমরা জানলাম। পদার্থ, পৃথিবীতে যতগুলো পদার্থ আছে, বোঝা গেল? যারা উত্তেজনা সাড়া দেয় না, সেই সব পদার্থগুলোকে আমরা কি বলবো? মেটেরিয়ালস নাম বলবো। এবার এক্সট্রা নাউন সম্পর্কে আমরা জানলাম, যেগুলো অনুভব করা যায় না, অনুভূতি হয়। যেরকম বাতাসটা আমি বুঝতে পারছি বাতাস, কিন্তু এটাকে আমি, তারপর এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলোকে আমরা অনেস্টি,
বললাম এখানে হুরে বললাম, স্যাড, সরি, হ্যাপি, এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে, তোমাদেরকে পড়তে হবে। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলবো। বোঝাতে পারলাম? এবার আমরা তাহলে দুই রকম ভাবে ভাগ করেছিলাম, তাহলে আমি আবার প্রথমে চলে যাব। প্রথমে কি ছিল? নাউনকে আমরা কি করেছিলাম? দুই রকম ভাবে, না দুই ভাগে ভাগ করিনি, আমরা দুই রকম ভাবে ভাগ করেছিলাম। একটা ভাগ ছিল আমার অবস্থার উপর নির্ভর করে, আর একটা ছিল আমার কাউন্টের উপর নির্ভর করে, তাই না? কাউন্ট